যাক, আমি এই উস্কানিমূলক কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না। নর্মাল কোয়েশ্চেন থাকলে এনি কোয়েশ্চেন ইউ ক্যান ওয়ান্ট টু আস্ক। হাফিজ সাহেবকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন। উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছে, এছাড়া আর কিছুই নয়। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত 10 বছর সোশ্যাল মিডিয়ায় কি বলেছি সেটা দেখতে হবে। আপনি কেউ উদ্দেশ্যমূলক ভাবে 3টা পোস্ট বের করে কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলো দেখতে হবে। ফলে আমি আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে। আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি। আমি মন্ত্রণালয়ে এসেছি কিছু কাজ করতে, এন্ড হোপফুলি আমি কাজ করতে পারবো। আর ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা। এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল, এর পেছনে কে আছে এক্স্যাক্টলি, কারা এটা সিদ্ধান্ত নিচ্ছে? মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আপনি অংশীদার হই, তাহলে এই অংশীদাররা কেন এইসব নিয়োগের বিষয়ে অবগত না? উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মোস্তফা সরোয়ার ফারুকীকে সাংস্কৃতিক উপদেষ্টা করার পর থেকেই নানাবিধ প্রশ্ন উঠছে। অনেকে বলছে মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের দালাল, দোসরের দালাল, সে আওয়ামীপন্থী। আসলেই কি তাই? অনেকেই উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি তুলছে ফারুকীর। অনেকেই দাবি করছে উপদেষ্টার পদ থেকে মোস্তফা সরোয়ার ফারুকীকে অপসারণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত বিষয় নিয়ে কঠিন জবাব দিয়েছে এবারে মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি কি আওয়ামীপন্থী? তিনি কি আওয়ামীর দোসর? এই প্রশ্নের জবাবে সাংবাদিককে উত্তর দিয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী। চলুন কথা না বাড়িয়ে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে কয়েকটা প্রতিবেদন আমরা দেখে আসি। এবং অন্যদিকে গণ অধিকার পরিষদের তারেক রহমান মোস্তফা সরোয়ার ফারুকীর গোপন একটি তথ্য ফাঁস করেছে ফেস দ্য পিপলের লাইভে টক শোতে। আমরা সেটাও দেখবো। আশা করি পুরো ভিডিওটি জন্য আমাদের সাথে থাকবেন। যাক, আমি এই উস্কানিমূলক কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না। নর্মাল কোয়েশ্চেন থাকলে এনি কোয়েশ্চেন ইউ ক্যান ওয়ান্ট টু আস্ক। হাফিজ সাহেবকে আমি খুবই শ্রদ্ধা করি। উনি বাংলাদেশ সৃষ্টির পেছনে যুদ্ধ করেছেন। উনি অনলাইনের প্রপাগান্ডা দ্বারা বিভ্রান্ত হয়েছেন, এছাড়া আর কিছুই নয়। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত 10 বছর সোশ্যাল মিডিয়ায় কি বলেছি সেটা দেখতে হবে। আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে 3টা পোস্ট বের করে কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলোও দেখতে হবে। ফলে আমি আই ডোন্ট থিঙ্ক যে এইটাতে আমার রেসপন্ড করার প্রয়োজন আছে। আমি তো এখানে সোশ্যাল মিডিয়াকে রেসপন্ড করতে আসিনি। আমি মন্ত্রণালয়ে এসেছি কিছু কাজ করতে, অ্যান্ড হোপফুলি আমি কাজ করতে পারবো। আর ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা। আসলে এটা তো বলা যায় না ভাই, আমি তো ফ্র্যাঙ্ক মানুষ। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা। আন্দোলন করছিলাম, কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে। হ্যাঁ, আমি না, সবাই করছে বাংলাদেশের মানুষ। এবার তো আমরা সবাই অল আউটে গেছি, এর আগে অল আউটে যাইনি। কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত দূর নিতে পারবো। এটা আমরা কোটা আন্দোলনের চেষ্টা করেছি, নিরাপদ সড়ক আন্দোলনের চেষ্টা করেছি, সব জায়গায় চেষ্টা করেছি। এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। এবার আমরা বুঝেছি যে এবার হয় আমাদেরকে জয়লাভ করতে হবে, অথবা আমাদের বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্ন আসছে। সেটা জেনে আমরা 16 জুলাই থেকে নেমে গেছি, রাইট? আর ফ্যাসিস্টের দোসর, হ্যাঁ বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে যারা বলছেন, কিন্তু আমি এমনই দোসর যে 2015 সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে, যখন শাহবাগীদের কারণে কিন্তু এবং যদি বলা নিষিদ্ধ ছিল। ওই লেখার কিছুদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যেই অন রেকর্ড আছে এটা। তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল CIC আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করছে তা না, আমাকে এবং তিশাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য। এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন বলিনি, বিকজ আমার প্রয়োজন নেই সিম্প্যাথি নেওয়ার। আপনি আজকে ফ্যাসিস্টের দোষর কিনা বলাতে বললাম। সো দিস ইজ হোয়াট আই হ্যাড টু ফেস ইন 2015। আমার তো বলার প্রয়োজন নাই যে
আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। নো, আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্ট বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে, আমার নিশ্চয়ই পদের জন্য না। এবং আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার হিসেবে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ অ্যান আইডেন্টিটি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। আই হ্যাভ এ গ্রেট টিম। মোহাম্মদ আজম বাংলা একাডেমি লিড করছে। ক্যান ইউ ইমাজিন? আমি তো 2 বছর আগে ভাবতে পারিনি যে মোহাম্মদ আজম বাংলা একাডেমির মহাপরিচালক হবে, বা নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক হবে লতিফুল ইসলাম শিবলি। এটা 2 বছর আগে কে ভেবেছে? সৈয়দ জামিল আহমেদ হবে শিল্পকলার ডিজি, কে ভেবেছে? বা আফসানা আপা। ফলে যেহেতু আমাদের একটা গ্রেট টিম আছে এবং আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সাংবাদিক ভাইরা, আমরা অনেক ইনোভেটিভ কিছু প্রজেক্ট করব এখান থেকে, এবং সেই প্রজেক্টগুলো আপনাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের সাহায্য নিয়ে। যদি সবার সাহায্য পাই, আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারবো। যদি না পারি, যেদিন বিদায় নিব সেদিন আমি বলবো আই ফেলড, আমি চেষ্টা করেছি বাট আমি ব্যর্থ হয়েছি। দেখেন, আমি উপদেষ্টা হওয়ার আগে আমি অনেক চিন্তা করেছি আমি দায়িত্ব নিব কি নিব না। আমি গতকাল সকাল পর্যন্ত না ছিলাম, তারপরে আমি হ্যাঁ বলেছি, বিকজ অ্যাজ আই সেড, এর আগেও বলেছি, আমি ইটস টেম্পটিং টু ওয়ার্ক উইথ মিস্টার ইউনুস, এবং তাকে আমি অনেক আগ থেকে তার সঙ্গে আমার কাজের সম্পর্ক আছে, আমি ওনার কাজ সম্বন্ধে জানি, এবং আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এই সুযোগে যদি কিছু করা যায়, যে আমরা যখন চলে যাব তখন যদি আমরা বা দেশের মানুষ যদি বলে যে অ্যাটলিস্ট ওনার এই 2টা কাজ করে গেছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, যেটা বেনিফিট ফিউচার জেনারেশন ভোগ করছে, দেন আই বি রিয়েলি গ্ল্যাড। সে কারণে আমি দায়িত্ব নিয়েছি। রিগার্ডিং ট্রোলস, দেখেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার মতামত প্রকাশ করতে পারে, এটার উত্তর দেওয়ার আমার প্রয়োজন নাই। তবে ইন জেনারেল আমি যেটা বলতে পারি, 2013 সালের পরে আমি ছিলাম ছাগু, জামাতপন্থী। আওয়ামী লীগের যতগুলো পেজ ছিল তারা আমাকে বলতো ছাগু এবং জামাতপন্থী, কারণ 2014 সালে আমি একটা লেখা লিখেছিলাম, এই চেতনালয়ে আমরা কি করিব। সেখানে বলেছিলাম যে আমি সংস্কৃতি করতে গিয়ে দেখলাম যে সবে বরাতা ঈদ নিয়ে কথা বলা যাবে না, কিন্তু পূজায় যাওয়া যাবে, বড়দিনে যাওয়া যাবে, ওটা আধুনিকতা, এটা আধুনিকতা না। তো এই লেখাটা লেখার পরে আমাকে ট্যাগ করা হয়েছিল ছাগু এবং জামাতি। ফলে আই এম লিস্ট বদার অ্যাবাউট দিস। আমাকে কেউ মনে করে আমি বিএনপি, জামাতি, কেউ মনে করে আমি আওয়ামী লীগের, আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামাত গালি দেয়। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট, বিকজ এটা মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন। সে যদি মনে করে, তার কাছে মনে হচ্ছে আমি এটা। এখন আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে যে একটা লোক একই সঙ্গে 4 পার্টি তাকে কেন গালি দিবে, 4 পার্টি কেন মনে করছে সে কারো লোক না। কারণ আমি আসলে কারো লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি, ওটাকে ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনোই ছিল না, কোনো কালে থাকবেও না, কারণ আমি শিল্পী। আই ডোন্ট হ্যাভ এ পার্টি। এই সরকার কখনোই কোনো শিল্প চর্চার বাধা হয়ে দাঁড়ায়নি, কখনো দাঁড়াবেও না। কিন্তু পাশাপাশি আমাদের কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। যারা শিল্পকলা চর্চা করেন, যে খাতেই করেন, তাদেরও রেসপন্সিবল হওয়ার প্রয়োজন আছে। সেটা কীরকম? আমরা জানি জুলাইতে একটা বড় গণহত্যা হয়েছে। এটা এমন না যে জাস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, নো, একটা ম্যাস কিলিং হয়েছে। এবং যদি জনতা বিজয়ী না হতো, সিপাহী এবং জনতা, তারা যদি বিজয়ী না হতো, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, জেলে থাকতাম। দ্যাট ইজ এ রিয়ালিটি। সো শুধু আমার কথা বলছি না, এটা ব্যক্তি আমার কথা না, অনেক মানুষ আক্রান্ত হতেন। এখন যারা জুলাই গণহত্যা চালিয়েছেন তাদের বিচারে সরকার উদ্যোগ নিয়েছে। যারা ফার্স্ট হ্যান্ড অপরাধী তাদেরকে সরকার বিচারের আওতায় আগে আনবে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধী, ওই নাজি আমলে ছিল না যে নাজি পার্টিকে সমর্থন করাও এক ধরনের অপরাধ, 4th গ্রেড 5th গ্রেড অপরাধ। যারা 4th গ্রেড এবং 5th গ্রেড অপরাধী, তারা যদি ফার্স্ট গ্রেড অপরাধীকে বাঁচানোর জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এটা শিল্পকলার জন্য ভালো কিছু হবে না। শিল্পকলা বলতে টোটাল কালচারাল সিনের জন্য। ফলে আমার সংস্কৃতি কর্মী ভাইদের প্রতি পরিষ্কার আমার আহ্বান যে সরকার সংস্কৃতি বান্ধব, শিল্পের সব শাখা বান্ধব। আপনারা
যে যার মতো করে শিল্প চর্চা করেন। কিন্তু আবার বলছি, পতিত ফ্যাসিস্টের বিটিম হয়ে যদি কেউ খেলার চেষ্টা করেন, তাহলে আপনি 5th গ্রেড অপরাধী হয়ে 1st গ্রেড অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে 5th গ্রেড অপরাধীকে আগে ধরা হবে, এরকম কিছু হতে পারে। ফলে আমি মনে করি যে এই পুরো ব্যাপারটা আপনি যেটা বলেছেন, এটা পরিষ্কার একটা প্ল্যানের অংশ, যে প্ল্যানটা বাংলাদেশকে ডিস্টাবলাইজ করার প্ল্যান, এবং এটা বুঝতে আমরা পারি, আমরা এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে। আপনি যে কাজটার কথা উল্লেখ করেছেন, আমি তখন দায়িত্বে ছিলাম না, তবে আমি বাইরে তো ছিলাম, দেশে ছিলাম। এর আগে তো বাংলাদেশে ওই ঘটনার আগে তো প্রতিদিনই থিয়েটার হয়েছে, কেউ তো নাটক বন্ধ করেনি। সোহরাওয়ার্দীতে যাত্রা হচ্ছে, কেউ তো বন্ধ করছে না। সিনেমা হলে সিনেমা হচ্ছে, কেউ তো বন্ধ করছে না। ওটাও বন্ধ করার পক্ষে আমি না, কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং জঘন্য এবং উস্কানিমূলক জিনিস যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেটা আপনি আপনার ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পাবেন না, এরকম পোস্ট, তাহলে একটা বিক্ষুব্ধ মানুষ কিন্তু তার মতামত জানাবে। মনে রাখতে হবে, বিপ্লবের পরে বিপ্লবকে শান্ত হতে কুলিং পিরিয়ড দিতে হয়। আপনি কুলিং পিরিয়ড দিবেন না, আপনি মিনিমাম অনুশোচনা বোধ করবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করবেন না, কিন্তু আপনি প্রত্যাশা করবেন আপনাকে পুনর্বাসন করতে হবে। ইট ইজ ইম্পসিবল। এই বাংলাদেশে সেটা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে যেন বিতর্ক থামছেই না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ইসলামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে একের পর এক এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অপসারণের জোর দাবি উঠেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন ফারুকী নিজেই। সোমবার নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার মত প্রকাশ করতে পারেন, এটার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। উপদেষ্টা হওয়ার বিষয়ে রোববার সকাল পর্যন্তও তিনি নেতিবাচক ছিলেন, কিন্তু অধ্যাপক ইউনূসের সঙ্গে কাজ করা লোভনীয় বিষয়। তার কাজ সম্পর্কে ভালো ধারণা থাকায় ফারুকী সম্মতি দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ভবিষ্যতে নতুন প্রজন্ম সংস্কৃতি মন্ত্রণালয়ের 2টি সুবিধা ভোগ করলে তিনি গর্বিত হবেন। এদিকে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন কিনা এ প্রসঙ্গে ফারুকী স্পষ্ট করে বলেন, ফেসবুকে স্ট্যাটাসের কারণে 2014 সালে আমি শিবির জামায়াতে হয়েছিলাম। অনেকে আমাকে মনে করেন বিএনপি, জামায়াতি, আওয়ামী লীগার। আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামায়াতও গালি দেয়। আমি এগুলোতে অভ্যস্ত এবং ভালোই আছি। ফারুকী আরও বলেন, মানুষের মত প্রকাশের অধিকার আছে। কেউ যদি মনে করে আমি অমুক, এক্ষেত্রে আমি কমন সেন্স খাটাতে হবে বলে মনে করি। একটা লোককে একই সঙ্গে 4 পার্টি গালি দিচ্ছে, কেন তারা মনে করছে তাদের দলের নই আমি? আসলে আমি সত্যি কারো দলের লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওই মুহূর্তে ওই কথাটা বলি। আমার কারো প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনো ছিল না, কোনো কালেও থাকবে না, কারণ আমি শিল্পী, আমার কোনো দল নেই। প্রসঙ্গত গেল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা ফারুকী। এরপর রাতেই বিক্ষোভ মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এরপর ফারুকী বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল? এর পেছনে কে আছে এক্স্যাক্টলি? কারা এটা সিদ্ধান্ত নিচ্ছে? মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আমি আপনি অংশীদার হই, তাহলে এই অংশীদাররা কেন এইসব নিয়োগের বিষয়ে অবগত না? মাহফুজ সে প্রধান উপদেষ্টার সহকারী ছিল, ঠিক আছে, সেখান থেকে তাকে উপদেষ্টা হওয়ার প্রয়োজন হলো কি? এটা কি মাহফুজের হওয়ার ইচ্ছা হয়েছে সেজন্য হয়ে গেছে? 1 নাম্বার বিষয়। আরেকটা বিষয় হলো যে ফারুকী সাহেবের কথা বললেন, ফারুকী সাহেব আপনার হলো আন্দোলনে অংশ নিয়েছেন বা আন্দোলনের পক্ষ ছিলেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ যে তিনি ধানমন্ডি 32 নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন, তার ইতিপূর্বের কিছু বক্তব্য ছিল, পাশাপাশি মুজিব সিনেমায় তার সহধর্মিণী সে সেখানে অভিনয় করেছে। সামগ্রিকভাবে আমরা মানে এটা অনেকটা আওয়ামী ঘেঁষা একজন ব্যক্তিকে বা কিছুটা আওয়ামী লীগের প্রতি আবেদন রাখে এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো। এই বিষয়টি
পাশাপাশি আমরা শুনছিলাম সন্ধ্যা পর্যন্ত, সেটা হলো বশির সাহেব আকিজ গ্রুপের ওনাকেও নিয়োগ দেওয়ার বিষয়। ওনাকে নিয়োগটা দিয়েছে কিনা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি। হ্যাঁ, দিয়েছে। ওনার ভাই আওয়ামী লীগের 3 টার্মের হলো এমপি ছিল, 3 টার্মের এমপি ছিল। ঠিক আছে, তো মানে এই ধরনের কনফ্লিক্টিং ইস্যুতেই নিয়োগ দেওয়া লাগবে। আমরা এই বিষয়গুলো বললে অনেকে অপছন্দ করবে, কিন্তু আমার বলার ইচ্ছা হচ্ছে মানুষ অপছন্দ করলেই আমি বলবো না আমার এইটা না, এটা আমার স্বাধীনতা যে আমি বলবো, আমি আমার মতামত আমি বলবোই। ঠিক আছে। আর সংস্কারের বিষয়ে আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখায় যাই, আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে সংস্কার করবে যে সেই সংস্কারের আগ্রহ বা সংস্কার করতে আপনার হলো ইচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমি একটু আগে একজন সাংবাদিক বড় ভাইকে এটা পাঠালাম, প্রথম আলোর সাংবাদিক ভাইয়ের কাছে পাঠাচ্ছি, এর আগেও পাঠাইছিলাম, ওনারা নিউজ করবেন কিনা আমি জানি না। তো তার আগে কালবেলাকে পাঠিয়েছি, আরো অনেকগুলো প্রায় সবগুলো গণমাধ্যমে পাঠিয়েছি। ওইটাই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো প্রধান বিচারপতি যিনি ছিলেন এর আগে, সেই প্রধান বিচারপতিকে আমরা পদত্যাগ করালাম না কয়েকদিন আগে, যে আপনার হলো আন্দোলন করে পদত্যাগ করালাম। এই দেখেন, সেই প্রধান বিচারপতিকে আপনার হলো পাসপোর্ট ইস্যু করা হয়েছে, এবং স্পিকার শিরিন শারমিনকে যেরকম বাসায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, ওনাকেও স্পেশাল কেয়ারিং এর মাধ্যমে পাসপোর্ট প্রদান করা হয়েছে। কয়েকদিন আগে আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট প্রদান করা হলো। মানে সংস্কারের যদি ইচ্ছা থাকে তাহলে এইগুলো সবগুলো করা হচ্ছে পাসপোর্ট অফিসের ডিজি দপ্তর থাকে, মহাপরিচালকের দপ্তর থাকে, তাকে সরানো হচ্ছে না। তাহলে সংস্কারের ইচ্ছা থাকলে এটা কেন চেঞ্জ করা হচ্ছে না? তারপরে আবার কনক সারোয়ার ভাই উনি দেখায় দিল যে নির্বাচন কমিশনের যে সচিব, সে ব্রুনাইয়ে আমাদের প্রবাসী ভাইকে টর্চার করছে। বিমান দপ্তরে থাকা অবস্থায় 21,000 টাকার বিমান ভাড়া 1,20,000 টাকা তুলেছে সে। ঠিক আছে, সেই লোককে হাসিনা নিয়োগ দেওয়া লোককে ধরিয়ে দিল, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে এই যে সমস্যা এখানে। হ্যাঁ, সেই লোককে কেন সরাচ্ছে না? আমার কথা, সংস্কারটা আসলে শুরু হবে কই থেকে? নির্বাচন কমিশন সংস্কার করবেন, তাই না? এই সচিবকে রেখে সংস্কার করবেন? আমরা এই প্রশ্নগুলো তোলার অধিকার রাখি কিনা? জাহাঙ্গীর সাহেবকে তার কাছে গিয়ে বলেছি, তার কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছি, তারপরেও দেখে না দেখার ভান করছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমরা এই বিষয়গুলো কেন আপত্তি করছি? আমরা অনিরাপদ বোধ করছি এই অবস্থায়। আমি তো একটু আগেও বললাম, এই যে আজকে সারাদিন যে ঘটনা ছিল, এর আগে পুলিশের তৎপরতায় একজন আওয়ামী লীগ নেতাকে কোনো হোটেল থেকে গ্রেফতার করা হয় নাই, যারা প্রোগ্রাম করার জন্য ঢাকায় আসছে। সংস্কারটা আমি কোথা থেকে প্রত্যাশা করব? আমি একটা কথা বলেছিলাম, এই যে উপদেষ্টা প্যানেল, এর মধ্যে সুপ্রদীপ চাকমা নামে একজন আছে, উনি শেখ হাসিনার নিয়োজিত পার্বত্য উপদেষ্টা ছিল, এবং তাকে এখানে উপদেষ্টা বানানো হলো। তারপরে এখানে আরেকজন ছিল হলো বিধান রঞ্জন রায়। বিধান রঞ্জন রায় আপনার হলো মানসিক স্বাস্থ্য হাসপাতালের হলো পরিচালক ছিল, শেখ হাসিনার নিয়োগকৃত একজন দায়িত্বশীল, এবং তাকে উপদেষ্টা করা হলো। এবং সে যে আকামটা করছে গত 3-4 দিন আগে, এই যে কোটার জন্য আমরা আন্দোলন করলাম না, এই কোটা আন্দোলন তো আমরা করলাম, জয়ী হইলাম, এরপরে ওই 5-6 দিন আগে সে কোটায় শিক্ষক নিয়োগ দিছে, 84% কোটায় শিক্ষক নিয়োগ দিছে। আপনি সংস্কারের দড়িটা কই থেকে লাগাবেন? আমি জিজ্ঞাসা করছি, কোন জায়গা থেকে সংস্কারটা করবেন? মানে সংস্কার যদি করেন তাহলে এরা কারা, এবং এই উপদেষ্টাদেরকে কোন ভূত নিয়োগ দিল, এর পেছনে কে আছে এক্স্যাক্টলি, কারা এটা সিদ্ধান্ত নিচ্ছে? মানে যদি আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই আন্দোলনে আমি আপনি অংশীদার হই, তাহলে এই অংশীদাররা কেন এইসব নিয়োগের বিষয়ে অবগত না, কেন এইসব নিয়োগের বিষয়ে জানে না? আমরা এই প্রশ্নগুলো করছি, এবং এইখান থেকে আমরা বলছি, যদি এইরকমই গোপন তৎপরতা থাকে, তাহলে সেই গোপন তৎপরতার কারণে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। আওয়ামী লীগের জন্য এমন একটা রাজনৈতিক সরকার দরকার যে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে দমন করার, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার শক্তি রাখে, সামর্থ্য রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগকে নিধন করার ইচ্ছা রাখে, নিয়ত রাখে। আওয়ামী লীগকে নিধন করার ইচ্ছা যদি রাখতো, তাহলে কেন প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না?
তাহলে এই নীতিরা যেহেতু গ্রহণ করছে না যে আমরা আওয়ামী লীগকে গ্রেপ্তার করব না প্রান্তিক পর্যায়ে, তাহলে সেই নীতিকে আমি বা আমরা চ্যালেঞ্জ করার অধিকার রাখি কিনা। আপনারা দেখবেন যে সরকারের এরকম কোনো পলিসি নেওয়া হয়নি। একজন ওসি আমাকে ফোন দিয়ে বলতেছে, তারেক ভাই আমি তো এই এলাকার আমি বললাম আপনাদের আওয়ামী লীগ গ্রেপ্তার করেন না কেন? তো বলতেছে আমরা কি পাগল হয়েছি, আমাদেরকে নির্দেশনা না দিলে আমরা আগ বাড়ায় গ্রেপ্তার করবো? সোজাসুজি বলে দিচ্ছে। তাহলে এই নির্দেশনা কে দিবে? যদি এই নির্দেশনা সরকার না দেয়, তাহলে আমরা এই সরকারকে প্রশ্ন করার অধিকার রাখি কিনা, চ্যালেঞ্জ করার অধিকার রাখি কিনা। এবং সবচেয়ে বেশি খারাপ যে আপনার হলো, কেউ যদি ভোটাধিকারের কথা বলে তাকে বলতেছে সে অস্থির, সে লোভ করতেছে। আরে ভাই, এটা তো আরেকটা ফ্যাসিজমের আলামত যে ভোটাধিকারের কথা বললে তাকে অস্থির বলা হচ্ছে, তাকে তাকে হলো লোভ করছে এরকম বলা হচ্ছে। জনগণের ভোট, জনগণ মতামত দিবে, জনপ্রতিনিধি নির্বাচন করবে, এইটাকে অপছন্দ করা তো একটা ফ্যাসিস্টের লক্ষণ। এইটাকে কে বলবে কবে? না, ওই যে সংস্কারের বিষয়টা আগে এটাই বলা হচ্ছে যে সংস্কারটা সংস্কার কই করছে, সংস্কার কি করবে? সংস্কারের কোনো সাইন আমি দিচ্ছেন বলি তো, নির্বাচন কমিশনের সচিব সে আওয়ামী লীগের একটা দালাল। এই সচিবকে রেখে আপনি কিভাবে নির্বাচন কমিশন সংস্কার করবেন? আমাকে সেই প্রশ্ন দেন। পাসপোর্ট অধিদপ্তরের সমস্যা তুলে ধরলাম, আরো এরকম অসংখ্য সমস্যা রয়েছে জায়গায় জায়গায়। এখানে অফিসার নাকি নাই, এখানে অফিসার নাকি নাই। বিগত সময়ে অসংখ্য বিএনপি জামাতের অফিসারদেরকে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে নিয়ে আসেন, নিয়ে আসলে অফিসারের অভাব পড়েছে? অফিসার নাই, আপনি বলতে চেয়েছেন যে যৌক্তিক সময়ের মধ্যে যে সংস্কার করার প্রয়োজন ছিল সেটির কোনো ধরনের চিহ্ন দেখছেন না, কারণ হলো ইতিমধ্যে যে সময়টা অতিবাহিত করেছে এই সরকার, সেই সময়ের মধ্যে যে পর্যাপ্ত কাজ করবার কথা ছিল সেটির কোনো ধরনের চিহ্ন আপনি দেখছেন না, এবং জনগণের পক্ষ থেকে এরকম একটা হতাশা আমরা দেখেছি। সুতরাং সামনের সময় কিভাবে যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব হবে সরকারের পক্ষে, সে নিয়ে বড় একটা প্রশ্ন তুলতেই পারেন। অনেকগুলো প্রশ্ন তুলেছেন জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, আপনারা কি সেই প্রশ্নগুলির সাথে একমত কিনা আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। তৃষা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। নিজেদের সবকিছু লালসা পূরণ করার জন্য বাংলাদেশকে তারা বারবার বন্দুক দিয়েছে। পেরেছেন? দ্রব্যমূল্য কমাতে পেরেছেন? পারেন নাই। আইন শৃঙ্খলা ভালো করতে পেরেছেন? পারেন নাই। যে খুশি সে যে কোনো একটা দাবি নিয়ে রাস্তায় নেমে যায়, আপনারা সঙ্গে সঙ্গে সেটা হাত পা গুটিয়ে বসে থাকেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের সামনে। ডক্টর ইউনূস সাহেবের মতো এরকম একজন সম্মানিত মানুষকে সামনে রেখে যা খুশি তাই হবে, এটা কিন্তু মানা যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারাও কালকে বলেছেন যে আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারা বলেছে মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী হচ্ছেন অভিনেত্রী তৃষা। তৃষা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই যে শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়ো ভোটের এমপি। শেখ আফিল উদ্দিন আকিজ গ্রুপের তার ভাই, তাকে কি করে উপদেষ্টা করা হলো? কোন যোগ্যতায়? এই প্রশ্নগুলো মানুষ করতে পারে না। এর মধ্য থেকে কিন্তু আপনারা স্বাধীনতা যুদ্ধের মূল চেতনায় আঘাত করছেন। এর মধ্য থেকে কিন্তু আপনারা বর্তমান সরকার 7ই নভেম্বরের চেতনায় আঘাত করছেন। মানুষ কিন্তু পর্যবেক্ষণ করছে, বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু দেখে এবং সময় মতো সেটা আবার ফিরিয়েও দেয়। আরও দুটি ঘটনা এখানে খুবই উল্লেখযোগ্য বলে আমি মনে করি আজকে উল্লেখ করা। মাত্র কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান, যিনি দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়ে এসে একটা ভালো ভূমিকা পালন করেছিলেন, না হলে এই পালিয়ে যাওয়া সরকারকে হটানোর জন্য আরও হয়তো হাজার হাজার প্রাণ বলি দিতে হতো। সে ওয়াকারুজ্জামান সাহেব ভারতের সেনাপ্রধানের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করেছেন। অনেকে দেখেছেন একটা টেলিভিশনে বা পত্রিকায়। সেই ভিডিও কনফারেন্সে ভারতের সেনাপ্রধান যেখানে বসা ছিলেন, যে আসনে, সে আসনের পেছনে মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণের দিন 16ই ডিসেম্বর বর্তমানের সৌরাদ উদ্যানের সে রেসকোর্সে যে আত্মসমর্পণ অনুষ্ঠান হয়েছিল, সেই ছবিটা বড় করে ফ্রেম করে বাঁধানো ছিল তার পেছনে। এই ছবিটা পেছনে রেখে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে এসে যায় না যে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন ভারত কিংবা ইন্ডিয়া। গতকালকে ভারতের একটি সংবাদ মিডিয়ায়
ভুয়া সংবাদ প্রচার করেছে, ট্রাম্পের সমর্থকদের উপর বাংলাদেশে হামলা নির্যাতন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সেটাকে বলা হয়েছে যে না, এটা একটা ভুয়া সংবাদ, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। আরে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল তো যুক্তরাষ্ট্রেই হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনেই তো বিক্ষোভ হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ছেলে সাজা হয়েছে একটা ফৌজদারি মামলায়, ওটা তো সেই দেশ। সেই দেশকে নিয়েও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দাদাবাবুরা। এটাও 7ই নভেম্বরের চেতনায় আঘাত করার সামিল। এই আওয়ামী লীগ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই। নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের সবকিছু লালসা পূরণ করার জন্য বাংলাদেশকে তারা বারবার বন্ধক দিয়েছে, বারবার বন্ধক দিয়েছে। তারা পাকিস্তান আমলে এত বড় উপনিবেশিক শাসন, দুঃশাসন তারা চালিয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু ফারাক্কাবাদ খোলার অনুমতি পায়নি ভারত। শেখ মুজিব এসে অনুমতি দিয়ে দিলেন। শেখ মুজিব এসে যখন খুশি রাষ্ট্রপতি হলেন, যখন মন চাইল তখন আবার প্রধানমন্ত্রী হলেন। অর্থাৎ তিনি নিজেকে মনে করেছেন তিনি এই দেশের রাজা। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান। নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারে অন্তত বিতর্কিত এবং স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং মুজিববাদ আদর্শের উপাদান বিদ্যমান আছে এমন ব্যক্তিদেরকে অন্তত উপদেষ্টা মণ্ডলীতে স্থান দেওয়াটা শহীদের রক্তের সাথে বেমানি করার শামিল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন কি বলতে চান, কি বলবেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান ব্যক্ত করবেন অভিমতটা, আপনারা মূল্যবান ওপিনিয়নটা জানাবেন, ব্যক্ত করে যাবেন, কমেন্টে লিখে যাবেন আপনারা কি বলতে চান। আসলে কি বলবো, মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে উপদেষ্টা করা হয়েছে, তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, আপনাদের কাছে ছেড়ে দেব, আপনারা আপনাদের মূল্যবান অভিমত জানাবেন না। প্রকৃত উপায়ে আপনারা কি বলবেন? মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে নিয়ে আর কিছুই বলার নাই। শুধুমাত্র আমি এতটুকুই বলবো, আজকে দেশের অবস্থান খুবই খুবই গুরুতর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।